গুড মর্নিং মাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান জুডিশিয়ারি আইসিএসসি বোর্ডের। এটা হচ্ছে তোমাদের সিভিক চ্যাপ্টারের অংশ। আমার অনেক ছাত্র আমাকে বলেছে যে স্যার আমি সিভিক চ্যাপ্টারটি বুঝছি না। তো আমি আজ তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও, একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে তোমাদের যে সিভিক চ্যাপ্টারটি আছে, যেটা ইন্ডিয়ান জুডিশিয়ারি, সামনে তোমাদের টার্মিনাল এক্সাম, তার জন্য এটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে তোমরা চ্যাপ্টারটাকে আরও ভালো মতো বুঝতে পারো। তাহলে চলো বেশি কথা না বলে আমরা সোজা পয়েন্টে চলে আসি। তো ইন্ডিয়ান জুডিশিয়ারি, আজকে আমরা যেটা পড়বো ইন্ডিয়ান জুডিশিয়ারি। তো ইন্ডিয়ান জুডিশিয়ারিটি কি? ইন্ডিয়ান জুডিশিয়ারিটা হচ্ছে, এটা হচ্ছে পিলার অফ ডেমোক্রেসির একটা পার্ট। পিলার অফ ডেমোক্রেসির একটা পার্ট হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়ারি। তাই পিলার, আর বাকি দুটো পিলার কি তাহলে? তাহলে পিলার অফ ডেমোক্রেসির হচ্ছে তিনটা পিলার। যেমন একটা চেয়ারের চারটা পায়া থাকে, একটা দুটো তিনটা চারটা, তার উপরে চারটা পায়ার উপর চেয়ারটা দাঁড়িয়ে থাকে, তেমনি ডেমোক্রেসির তিনটা পায়া থাকে, তিনটা পা থাকে। কি কি তিনটা পা? একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে? লেজিসলেচার হচ্ছে ডেমোক্রেসির একটা পা, এক্সিকিউটিভ লেজিসলেচার হচ্ছে জুডিশিয়ারি আরেকটা পা, আর একটা হচ্ছে জুডিশিয়ারি একটা পা। ঠিক আছে? তাহলে ক্লিয়ার? তাহলে একটা পা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। আজকে আমরা এই জুডিশিয়ারি সম্পর্কে বলবো, কিন্তু সেই জুডিশিয়ারি বোঝার আগে আমরা জাস্ট ডেমোক্রেসির তিনটা পিলার সম্পর্কে বুঝে নিই, নাহলে আমরা জুডিশিয়ারিকে বুঝবো না। ঠিক আছে? তাহলে এই ডেমোক্রেসির যে তিনটা পিলার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, তার মধ্যে আমরা প্রথমে লেজিসলেচার সম্পর্কে ছোট্ট একটা ধারণা ক্লিয়ার করে নিই। এই যে লেজিসলেচার, এই লেজিসলেচারের এদের প্রধান কাজগুলো কি? লেজিসলেচারের প্রধান কাজ কি? লেজিসলেচারের প্রধান কাজ হচ্ছে মেকিং ল। আমাদের দেশ চালাতে গেলে আইনের প্রয়োজন পড়ে, তাই সেই আইনটা কারা তৈরি করবে? নিশ্চয় কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সংস্থা থাকবে। কোনো ব্যক্তি তো অবশ্যই নয়, সংস্থা থাকবে, একটা অর্গানাইজেশন থাকবে। যেই অর্গানাইজেশনটা আইন তৈরি করে অর্থাৎ ল তৈরি করে, সেই সংগঠনটার নাম হচ্ছে লেজিসলেচার, মানে মেকিং অফ দ্য ল। দেশ চালাতে গেলে কী কী লয়ের প্রয়োজন পড়ে, কী কী অ্যাক্টের প্রয়োজন পড়ে, সেগুলা কারা তৈরি করে? সেগুলা তৈরি করে লেজিসলেচার তৈরি করে। ঠিক আছে? এরপরে দেখো, এই যে লেজিসলেচার যে লটা তৈরি করলো, সেই লটা এখন সে কী কাজ করবে? সেই লটা, এই লটাকে ইমপ্লিমেন্ট কে করবে? আইন তো তৈরি করে দিলাম, এখন সেই আইনটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে সোসাইটিতে। তা সেই ইমপ্লিমেন্টের কাজটা কার? আইন তৈরি করার পর সেই আইনটা যে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করবো, সেই ইমপ্লিমেন্টের কাজটা কার? সেই ইমপ্লিমেন্টের কাজটা থাকে এক্সিকিউটিভের। ঠিক আছে? এরা ল তৈরি করে দিল, মেকিং অফ দ্য ল। তারপরে সেই লটা সোসাইটিতে ইমপ্লিমেন্ট কে করবে? সেই ইমপ্লিমেন্ট করবে এক্সিকিউটিভ। ঠিক আছে? তার মানে ল এরা তৈরি করলো, সোসাইটির মধ্যে লটাকে ইমপ্লিমেন্ট এরা করবে। এখন এই যে ইমপ্লিমেন্ট যারা করছে আর লেজিসলেচার যারা করছে, তার মধ্যে তোমাদেরকে একটা সামান্য ধারণা দিয়ে দিই। আমাদের যে সোসাইটির মধ্যে এমএলএ বোঝো, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বড় নেতা বলি না আমরা, নেতা, তারা এমএলএ। বা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। এই যে এমএলএ বা এমপি, এরা সবাই কিন্তু লেজিসলেচারের পার্ট। ঠিক আছে? আমাদের দেশে যতজন এমপি আছে, বা আমাদের রাজ্যে, প্রত্যেকটি রাজ্যে যতজন এমএলএ আছে বা এমএলসি আছে, এরা সবাই লেজিসলেচারের পার্ট। এদের মূল কাজটা কি থাকে? লেজিসলেচারের পার্টটা, এদের মূল কাজটা থাকে ল তৈরি করা দেশের জন্য, বা সেই রাজ্যের জন্য একটা ল তৈরি করা। সেটা হচ্ছে লেজিসলেচারের পার্ট পড়ে ওরা। তাহলে এখন এই লেজিসলেচার, এমএলএ বা এমপির, এরা লেজিসলেচারের পার্ট, এরা ল তৈরি করে দিল। এখন সেই লটাকে ইমপ্লিমেন্ট কারা করবে? ইমপ্লিমেন্ট করবে এক্সিকিউটিভ। এখন এক্সিকিউটিভের পার্ট কারা কারা? এক্সিকিউটিভের পার্টরা আছে মন্ত্রীরা। মন্ত্রী মানে ধরো প্রাইম মিনিস্টার, পিএম, সিএম, চিফ মিনিস্টার, বা প্রাইম মিনিস্টারের যত ক্যাবিনেট মিনিস্টাররা আছে, যত তার ডিপার্টমেন্টে যত ক্যাবিনেট মিনিস্টাররা আছে, বা মিনিস্টার অফ স্টেট আছে, এবং সিএম যে আছে তার সিএমের যত ক্যাবিনেট মিনিস্টার আছে, তার মিনিস্টার অফ স্টেট আছে, তারা হচ্ছে সব এক্সিকিউটিভের পার্ট। এছাড়াও এক্সিকিউটিভ আরও পার্ট আছে। এক্সিকিউটিভ পার্টের মধ্যে পড়ে পুলিশ, ডিএম, এসডিএম, বিডিও, এরা সবাই কার পার্ট? এরা সবাই এক্সিকিউটিভের পার্ট। অর্থাৎ এরা এমএলএ এমপি মিলা এরা ল তৈরি করলো, পুলিশ, ডিএম, এসডিএম, বিডিও, এরা মিলা সেই লটাকে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে? এরা ল তৈরি করলো, এরা সেই লটাকে ইমপ্লিমেন্ট করলো, এক্সিকিউটিভ। এখন এরা হচ্ছে পুলিশ, ডিএম, এসপি, অর্থাৎ যত গভর্নমেন্ট এজেন্সি আছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, দে আর অল দ্য পার্ট অফ দ্য এক্সিকিউটিভ। ঠিক আছে? তারা সবাই এক্সিকিউটিভের পার্টের মধ্যে পড়ে। যত গভর্নমেন্ট এজেন্সি আছে, পুলিশ, ডিএম, এসপি, বিডিও, এসডিও,
যত গভর্নমেন্ট এজেন্সি, ল্যান্ড রেভিনিউ অফিসার, এগুলো সবাই এক্সিকিউটিভ পার্টের অংশ। এমনকি পিএম, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এরাও এক্সিকিউটিভের পার্টের অংশ। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম লেজিসলেচারের পার্ট কি। লেজিসলেচারের পার্ট হচ্ছে ল তৈরি করা, আর এক্সিকিউটিভের পার্ট হচ্ছে কাজ হচ্ছে সেই লটাকে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করা। তাহলে জুডিশিয়ারির পার্টটা কি, তাই না? এরা তো ল তৈরি করলো, এরা থেকে ইমপ্লিমেন্ট করলো, তাহলে জুডিশিয়ারির কাজটা কি? জুডিশিয়ারি কাজ হচ্ছে এরা যে লটাকে তৈরি করলো সেই লটা কনস্টিটিউশনালি ভ্যালিড কিনা, অর্থাৎ কনস্টিটিউশনালি মানে সাংবিধানিকভাবে তার বৈধতা আছে কি না। তারপরে যারা লটাকে ইমপ্লিমেন্ট করছে অর্থাৎ এক্সিকিউটিভ, তারা যে সোসাইটির মধ্যে লটাকে ইমপ্লিমেন্ট করছে, তারা কি সেই লটাকে ইমপ্লিমেন্ট করার সময় সেই লয়ের মিসইউজ করছে কি না, সেই সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারি। এই সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে কাদের? জুডিশিয়ারির ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ আমি যে ল এক্সিকিউটিভ লেজিসলেটররা যে লটাকে তৈরি করলো সেই লটা সোসাইটিতে ইমপ্লিমেন্ট করছে এক্সিকিউটিভ। এবার লয়ের যেমন থাকে তেমন লয়ের ব্রেকারও থাকে। যেমন ক্রিমিনাল যারা মানুষ খুন করে, যারা দাঙ্গা করে, তারা কি হয়? তারা ক্রিমিনাল হয়। তারা মানে কি? তাদেরকে ল ব্রেকার। তাহলে যারা ল ব্রেক করতেছে তাদেরকে পানিশমেন্ট কে দিবে? পানিশমেন্ট তো লেজিসলেচার দিতে পারবে না, কারণ লেজিসলেচারের কাজ হচ্ছে শুধু ল তৈরি করা, আর কোনো কাজ নাই। এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেই লটাকে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, কিন্তু জুডিশিয়ারি কাজটা কি? জুডিশিয়ারি কাজটা হচ্ছে পানিশমেন্ট দেওয়া। ঠিক আছে, অর্থাৎ ল যে তৈরি হলো সেই লটাকে যা ব্রেক করবে সেই ল ব্রেকারকে কি করবে? সেই ল ব্রেকারকে জুডিশিয়ারি কি করবে? পানিশমেন্ট দিবে। ঠিক আছে, জুডিশিয়ারি কাজ হচ্ছে সেই ল ব্রেকারকে পানিশমেন্ট দেওয়া। তাহলে বুঝতে পারছো তাহলে তোমরা তোমার টোটাল ক্লিয়ারটা। পিলার অফ ডেমোক্রেসির পার্ট হচ্ছে তিনটা পিলার: এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। লেজিসলেচার পার্ট হচ্ছে ল তৈরি করা, মেকিং অফ দ্য ল। এক্সিকিউটিভের পার্ট হচ্ছে লটাকে ইমপ্লিমেন্ট করা সোসাইটিতে। আর জুডিশিয়ারি পার্ট হচ্ছে যারা লকে ব্রেক করবে তাদের সেই লটাকে পানিশ করা। ঠিক আছে, এই তিনটা কাজ হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারির পার্ট। এবার দেখো তোমাদের বই ধরে ধরে আমি লাইন ধরে ধরে পড়াচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো তোমাদের বই কি আছে? প্রথমে আছে ইন্ডিয়ান জুডিশিয়ারি। কি লেখা আছে? ল আর দ্য পিলার্স দ্যাট সাপোর্ট দ্য ফাংশন অফ দ্য ডেমোক্রেসি। ল হচ্ছে পিলার, ডেমোক্রেসিকে কে সাপোর্ট করে? ডেমোক্রেসিকে সাপোর্ট করার জন্য ল হচ্ছে পিলার। ঠিক আছে না, ডেমোক্রেসিকে সাপোর্ট করেছে, কারণ ল ছাড়া ডেমোক্রেসি চলবেই না। উইদাউট ল ডেমোক্রেসি চলতে পারে না। সেটার জন্য বলছে ল আর দ্য পিলার অফ দ্য ডেমোক্রেসি। ঠিক আছে, বাট ইফ দেয়ার আর লস দেয়ার ইজ অলসো ডিসেন্ট বা ভায়োলেশন ল। যেমন ল থাকতে পারে তেমনি লয়ের তো ব্রেকারও থাকতে পারে, তাই না? একজন ল তৈরি করতে পারে, যেমন ক্রিমিনাল ল ব্রেকার, ওরা ল ভেঙে দেয়। তেমনি যেমন ল থাকে তেমনি লর ব্রেকাররাও থাকে। এইবার কি বলছে? ডিসেন্ট দ্য ভায়োলেশন গিভস রাইজ দ্য ডিসপিউট। এই যে ল ব্রেকার যারা ধরো এই লটাকে যারা ব্রেক করলো, তারা কি করলো? লটাকে ডিসপিউট করলো না? তারা কি করলো? লটাকে কি করলো? ডিসপিউট করে দিল, ঠিক আছে না? তার ডেমোক্রেসির পিলার হচ্ছে ল। যেমন ল থাকছে তবে ল ব্রেকাররাও থাকছে। তাহলে যারা লটাকে তৈরি করলো, আবার যারা লটাকে ব্রেক করলো, তারা সেই লটাকে ডিসপিউট করে দিল, ওরা ভেঙে দিল লটাকে। তাহলে ল যে ভাঙবে তার কি পানিশমেন্ট হবে? কে পানিশমেন্ট দেবে? জুডিশিয়ারি পানিশমেন্ট দেবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে? which could be between individuals, between groups, between individual groups। মানে সেটা ইন্ডিভিজুয়াল হইতে পারে, যে ল ব্রেকার সেটা মানে কে হইতে পারে? ইন্ডিভিজুয়াল হইতে পারে। ইন্ডিভিজুয়াল হতে পারে, আর ল ব্রেকারটা আর কে হতে পারে? গ্রুপও হইতে পারে। আর কে হতে পারে? ইন্ডিভিজুয়াল গ্রুপও হইতে পারে। ঠিক আছে, তার মানে এটা কি? হুইচ কুড বি ব্রিটিশ। এই যে ল ব্রেকারটা, সেই ল ব্রেকার একটা ব্যক্তিও হইতে পারে, অ্যাজ এ পার্সন হইতে পারে। সে যে ল ব্রেকার একটা গ্রুপও হইতে পারে,
বা সেই ল ব্রেকার একটা ইন্ডিভিজুয়াল বা গ্রুপের মধ্যে হতে পারে। অর্থাৎ ধরো আমি একটা মানুষকে খুন করলাম আজকে, তাহলে আমি এটা ইন্ডিভিজুয়ালি ল ব্রেকার, তাই না? তো ধরো আমি একটা গ্রুপ মিলে একজনকে খুন করলাম, তাহলে আমরা একটা গ্রুপ হিসাবে আমরা একটা ল ব্রেকার। বা আমি একটা মানুষের সঙ্গে, একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির সঙ্গে আরেকটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তির হয়তো খুনাখুনি মারপিট হচ্ছে, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি ল ব্রেকার হচ্ছে। বা গ্রুপে গ্রুপে মারপিট হচ্ছে, সেটাও ইন্ডিভিজুয়াল ল ব্রেকার। অর্থাৎ ইন্ডিভিজুয়ালের সঙ্গে ইন্ডিভিজুয়ালের যদি কোনো ডিসপিউট দেখা যায়, সেটাও তারা ইন্ডিভিজুয়ালি ল ব্রেকার। একটা গ্রুপের সঙ্গে মানে অনেক দল, একটা দলের সঙ্গে আরেকটা দলের যদি মারপিট হয়, তারাও তারা গ্রুপের ল ব্রেকার। আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা গ্রুপের সঙ্গে মধ্যে যদি মারপিট হয় বা কোনো এমন কোনো কাজ হয় যেটা ল ব্রেক করতেছে, সেটাও তাহলে ল ব্রেকার মধ্যে পড়তেছে। সেটা ইন্ডিভিজুয়ালের মধ্যে হয়, গ্রুপের মধ্যেও হয়। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মানে কি একটা ব্যক্তির মধ্যে, আর গ্রুপের মধ্যে অনেকগুলো ব্যক্তি। বলে না সংগঠিত অপরাধ, বলবে অর্গানাইজড ক্রাইম। অর্গানাইজড ক্রাইম মানে কি একটা দল বা একটা গ্রুপ মিলে গিয়ে সেই ক্রাইমটাকে করে, তাকে বলে অর্গানাইজড ক্রাইম। তা ওই জন্য সেটা হচ্ছে গ্রুপের মধ্যে পড়ে, তারা হচ্ছে ল ব্রেকার, গ্রুপ। আর ইন্ডিভিজুয়াল ক্রাইম হচ্ছে যারা সিঙ্গেলি করে। এইবার দেখো কি বলছে, গ্রুপস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, টু রিজলভ দিস ডিসপিউটস। তাহলে জুডিশিয়ারি কাজ কি? এই যে ডিসপিউটটা দেখা দিল, সেই ডিসপিউটের কাজ কি করে? রিজলভ করা। এই জুডিশিয়ারি কাজ হচ্ছে এই ডিসপিউটটাকে রিজলভ করা। ওই জন্য কী বলছে দা, টু রিজলভ দিস ডিসপিউট উই নিড এ সিস্টেম অফ কোর্টস দ্যাট ইজ এ কালেকটিভলি নো অ্যাজ দ্য জুডিশিয়ারি। এই যে ল ব্রেকাররা, যে ল ব্রেকাররা ছিল, তারা যে ডিসপিউট ল ব্রেক করার জন্য, ল ব্রেকের জন্য যে ডিসপিউটটা হলো, সেই ডিসপিউটটাকে রিজলভ করবে, ঠিক করবে কে? জুডিশিয়ারি ঠিক করবে। তো এটা কাজ হচ্ছে জুডিশিয়ারি কাজ, সেটার জন্য রিজলভ করার কাজটা হচ্ছে জুডিশিয়ারি কাজ। সেই জুডিশিয়ারি যে কাজটা, সেই জুডিশিয়ারি সেই কাজটাকেই বলে আমরা ভারতের ওটাকে কী বলা হয়? ওই কাজটাকেই বলা হয় জুডিশিয়ারি। ওই জন্য কী বলছে, উই নিড এ সিস্টেম অফ এ কোর্টস দ্যাট ইজ কালেকটিভলি নো অ্যাজ দ্য জুডিশিয়ারি। ওটা কী বলা হয়? এই যে রিজলভ যে করে তাকেই বলা হয় জুডিশিয়ারি। ক্লিয়ার? তাহলে ল যেমন থাকবে, ল ব্রেকাররাও থাকবে। ল ব্রেকারদের মধ্যে কে থাকবে? ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপও হতে পারে, বা ইন্ডিভিজুয়াল গ্রুপের মধ্যে হতে পারে। তাহলে যদি ল ব্রেকারটা ভেঙে দিল, সেটা ল একটা ডিসপিউট দেখা দিল, সেই ডিসপিউট লটাকে রিজলভ করার কাজ হচ্ছে জুডিশিয়ারি। সেই জন্য আমরা ভারতকে কী বলা হয়? এটাকে জুডিশিয়ারি। ভারতে না, সারা পৃথিবীতেই বলা হয় এটাকে জুডিশিয়ারি বলা হয়। ঠিক আছে, তাহলে জুডিশিয়ারি কাজ হচ্ছে ডিসপিউটটাকে রিজলভ করা। এইবার দেখো কি বলছে, যা জুডিশিয়ারি ইন্টারপ্রিটেস দ্য ল বাই দ্য লেজিসলেচার অ্যান্ড সেফগার্ড দেম অ্যান্ড পানিশ দ্য ল ব্রেকার। তাহলে জুডিশিয়ারি কাজ কি? ইন্টারপ্রেট করবে লটাকে। কি করবে ও? জুডিশিয়ারি ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট, জুডিশিয়ারি কাজ হচ্ছে লটাকে ইন্টারপ্রেট করা। লটাকে ইন্টারপ্রেট করা মানে করার কারণটা কি? লেজিসলেটররা যেই লটাকে তৈরি করলো, সেই লটাকে ব্যাখ্যা করা। ইন্টারপ্রেট করা মানে সেই লটাকে ব্যাখ্যা করা বা সেটাকে এলাবোরেট করে দেওয়া। সেটা হচ্ছে কাজ, হচ্ছে জুডিশিয়ারি কাজ। লটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে সেই জুডিশিয়ারির কাজ। সেটা হচ্ছে জুডিশিয়ারি ইন্টারপ্রেট দ্য ল বাই দ্য লেজিসলেচার অ্যান্ড সেফগার্ড দেম পানিশ দ্য ল ব্রেকার। ঠিক আছে, আর সেফগার্ড ল, কাদের সেফগার্ড করবে? সাধারণ মানুষকে। safeguard law and punish the lawbreaker. ক্লিয়ার? তাহলে জুডিশিয়ারি হচ্ছে লটাকে ইন্টারপ্রেট করার কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সেফগার্ড করা, যে লটাকে লেজিসলেচারটা তৈরি করলো সাধারণ মানুষের জন্য, সেই লটাকে সাধারণ মানুষের জন্য সেভ করা। আর তৃতীয় কাজ হচ্ছে পানিশ দ্য ল ব্রেকার, যারা লটাকে ব্রেক করবে তাদেরকে পানিশ করার কাজ হচ্ছে জুডিশিয়ারির কাজ। এম আই ক্লিয়ার? এইবার দেখো তোমরা কি বলছে, এবার দেখো স্ট্রাকচার। এবার আমরা জুডিশিয়ারি স্ট্রাকচার সম্পর্কে দেখব। স্ট্রাকচার। এবার আমরা জুডিশিয়ারি স্ট্রাকচার সম্পর্কে দেখব। আমাদের দেশে বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেই জুডিশিয়ারিটা আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। এখন ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সম্পর্কে যখন তোমাদের বললাম, তখন তোমাদের মধ্যে কনফিউশন আসতে পারে, এটা আবার কী ভাই? ইন্টিগ্রেটেড জুডিশিয়ারিটা আবার কি? এবার বুঝাই তোমাদের ইন্টিগ্রেটেড জুডিশিয়ারিটা কি।
জুডিশিয়ারি মানে কি কোর্ট, তাই তো? জুডিশিয়ারি মানে কি কোর্ট। এবার দেখো কি বলছে, আওয়ার কনস্টিটিউশন প্রোভাইড ফর এ ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। কি সিস্টেম? ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড আমাদের কনস্টিটিউশন কি সিস্টেম প্রোভাইড করছে? ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারিটি কি এখন দেখাচ্ছি তোমাদের। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারিটা কি, আমাদের যেমন ধরো একটা স্কুল, স্কুলের প্রধান কে থাকে? হেডমাস্টার, তাই তো? হেডমাস্টারের নিচে কে থাকে? নর্মাল যারা মাস্টার থাকে, টিচার, তাই তো? এরকম থাকে স্কুলে, একজন হেডমাস্টার থাকে, তার নিচে টিচার থাকে, অর্থাৎ স্কুলের প্রধান হচ্ছে হেডমাস্টার, আর স্কুল যে শিক্ষক যারা ক্লাস নেয় তাদেরকে বলে টিচার। টিচারের মাথায় কে আছে? হেডমাস্টার। তেমনি জুডিশিয়ারিতে এরকম একটা বিষয় আছে। জুডিশিয়ারির মাথায় যে বসে আছে, যে কোর্টটা বসে আছে, সেই কোর্টটার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। জুডিশিয়ারির মাথায় যে বসে আছে, যে প্রধান, জুডিশিয়ারি প্রধান, ভারতের কনস্টিটিউশনে যে প্রধান হেড অফ দ্য জুডিশিয়ারি, ইন্ডিয়ান জুডিশিয়ারি, সে হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে? তারপরে কে আছে? তারপর আছে হাইকোর্ট, তার নিচে আছে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সাব অর্ডিনেট কোর্ট। মাথা ক্লিয়ার? তাহলে সবার উপরে আছে সুপ্রিম কোর্ট, তার নিচে আছে হাইকোর্ট, আর তার নিচে আছে ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সাব অর্ডিনেট কোর্ট। এখন ইন্টিগ্রেটেড বলার কারণটা কি? জুডিশিয়ারিকে ইন্টিগ্রেটেড বলার কারণটা কি? ধরো আমি আজকে কোনো মানুষকে থাপ্পড় মারলাম বা মাথা ফাটিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। পুলিশ যখন আমাকে ধরে নিয়ে যাবে, তো পুলিশ আমাকে প্রথম কোন কোর্টে উঠাবে? পুলিশ আমাকে সাব অর্ডিনেট কোর্ট, এই যে এই কোর্টটা পুলিশ আমাকে তুলবে প্রথমে। তুললো তো? এই কোর্টটা ধরো আমার উপরে কোনো রায় দিল যে না, আমি যে মাথা ফাটিয়ে দিয়েছি তার জন্য অন্যায় করছি, তার জন্য আমাকে 5 বছরের জেল হলো। তখন আমি সেটাকে মেনে নিতে পারলাম না। না, আমি তো সামান্য একটা কাজ করছি, মাথা ফেটে দিয়েছি, বা আমি ইন্টেনশনালিও করে মাথা ফাটিয়ে তা আমি কেন আমাকে 7 বছর জেল? আমি সেটা পছন্দ করি, মানে আমার ওই রায়টা আমার ভালো লাগলো না। তখন আমি কি করব? এই যে সাবঅর্ডিনেট কোর্টের রায়টাকে আমি অ্যাপিল করব। কোথায়? ডিস্ট্রিক্ট কোর্টে। অ্যাপিল করা মানে কি? যে ওই রায়টা আমার পছন্দ না, তার জন্য আমি ওর থেকে হায়ার লেভেলের কোর্টের কাছে গিয়ে ওটাকে অ্যাপিল করলাম যে আমাকে যে রায়টা দিয়েছে সাবঅর্ডিনেট কোর্ট, ওটা ঠিক নয়, আপনি এই রায়টাকে একবার বিবেচনা করুন এবং আমাকে রিলিফ বা আমাকে শাস্তিটা কমিয়ে দিন। ঠিক আছে? সেটার জন্য কোথায় অ্যাপিল করলাম? ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে অ্যাপিল করলাম। এখন ডিস্ট্রিক্ট কোর্টে আমাকে সেম কেস শোনালো, বললো না, আপনি যে এটা করেছেন সেটা অন্যায় করেছে, আপনাকে 5 বছর সাবঅর্ডিনেট কোর্ট যে আপনাকে রায়টা দিয়েছে সেটা ঠিকই দিয়েছে। তখন আমার ডিস্ট্রিক্ট কোর্টের রায়টাও পছন্দ হলো না। না, আর আমি তখন আমি কি করব? ডিস্ট্রিক্ট কোর্টের থেকেও হায়ার লেভেলের কোর্টে গিয়ে অ্যাপিল করবো। তা ডিস্ট্রিক্ট কোর্টের উপরে কে বসে আছে? ডিস্ট্রিক্ট কোর্টের উপরে বসে আছে হাইকোর্ট। তখন আমি হাইকোর্টে গিয়ে অ্যাপিল করলাম। তো হাইকোর্টের কাছে গিয়ে যখন আমি অ্যাপিল করলাম, তখন দেখা গেল হাইকোর্টও আমাকে সেম রায়ই দিল। ঠিক আছে? সেম রায় দিল যে না, আপনি যে কাজটা করেছেন ওইটা ঠিকই ভুল করেছেন, আপনার জন্য যেই রায়টা সাবঅর্ডিনেট কোর্ট এমনকি ডিস্ট্রিক্ট কোর্ট দিয়েছে ওইটাই রায় থাকবে। আমার তখনও পছন্দ হলো না হাইকোর্টের রায়। হ্যাঁ, আমার তখনও পছন্দ হলো না, না এটা ভুল বলছে হাইকোর্ট। তখন আমি আলটিমেট কোর্ট যেটা আছে আমাদের দেশে, তাকে বলা হয় সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করলাম। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বললাম যে আমাকে সাবঅর্ডিনেট কোর্ট এরকম ওরকম রায় দিয়েছে, আমি ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের কাছেও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হলো না, তা আপনি আমাকে যদি কিছু সুহারা দিতে পারেন। তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিল না, আপনি যেটা করেছেন সেটা শাস্তি হবেই, আর যে শাস্তিটা দিয়েছে 5 বছরের জন্য আপনাকে সেই শাস্তিটা পেতেই হবে। ব্যাস, আমার আর কিচ্ছু করার থাকবে না, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে হেড অফ দ্য জুডিশিয়ারি আমাদের দেশে। অ্যাপেক্স কোর্ট বলা হয় সুপ্রিম কোর্টকে। তাহলে সুপ্রিম কোর্ট যেই রায়টা দিবে সেই রায়টাকে মাথা পেতে নিতে হবে। ঠিক আছে? মানে হেড ইনি সুপ্রিম কোর্ট। তাহলে সেই রায়টাকে এখন আমরা মাথা পেতে নিলাম, এখন কিচ্ছু করা থাকবে না। আর সুপ্রিম কোর্টের অ্যাপিল আমি কোথাও গিয়ে অ্যাপিল আর করতে পারবো না, কারণ আমাদের দেশে হেড অফ দ্য জুডিশিয়ারি হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যা রায় দিবে সেটাকে সমস্ত কোর্টকে সেটা মানতে হবে। ঠিক আছে? এইবার দেখো তোমাদের ক্লিয়ারিটিতে আসবে কেন ইন্টিগ্রেটেড বলা হয়েছে। এই যে পুরো বিষয়টা আসলো না, দেখো ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম পুরো বেশি ইন্টিগ্রেটেড, অর্থাৎ হেড উপরে মাথায় একজন আছে, তার নিচে আরেকজন আছে, তার নিচে লোয়ার একজন আছে, তার নিচে আরেকজন আছে, অর্থাৎ এই হচ্ছে সবার নিচে সাবঅর্ডিনেট কোর্ট।
তা সাবঅর্ডিনেট কোর্টের উপরে আসবে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের উপরে হাইকোর্ট, হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট, পুরোটা ইন্টিগ্রেটেড। কিন্তু সুপ্রিম কোর্ট হচ্ছে প্রধান, এ যা বলবে সব কোর্টকে তাই শুনতে হবে, ঠিক আছে। এটা কি বলছে, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। এবার দেখো কি বলছে, our constitution provides for a integrated judiciary system and tried system of ট্রায়াল কোর্টস। এই যে যেটা বুঝালাম ট্রায়াল কোর্টস মানে কি, একটা কোর্টের থেকে রায় পছন্দ না হলে আমি তার থেকে আবার কোর্টে গিয়ে অ্যাপিল করলাম, ওটাকে বলে ট্রায়াল কোর্ট। এবার কি হচ্ছে, দ্য সুপ্রিম কোর্ট স্ট্যান্ড দ্য অ্যাপেক্স কোর্ট অফ দ্য জুডিশিয়ারি, যেটা আমি তোমাদের বলি সুপ্রিম কোর্টকে কি বলে, সুপ্রিম কোর্টকে বলে অ্যাপেক্স কোর্ট, অ্যাপেক্স কোর্ট। সুপ্রিম কোর্টকে বলা হয় অ্যাপেক্স কোর্ট অফ দ্য জুডিশিয়ারি, মানে প্রধান মুখ্য কোর্ট বলা হয়, ঠিক আছে। উইথ দ্য হাই কোর্টস বিলো ইট এবং সুপারভাইজিং দ্য লোয়ার কোর্টস, যেটা তোমাদের আগে বুঝাই দিলাম সেই ত্রিভুজটা বানিয়ে। সুপ্রিম কোর্ট সবার নিচে উপরে, তার নিচে আছে হাই কোর্ট, এবং তার নিচে আছে ডিস্ট্রিক্ট কোর্ট, এবং তার নিচে আছে সাব অর্ডিনেট কোর্ট। বুঝতে পারছো, সবার উপরে সুপ্রিম কোর্ট, তার নিচে হাই কোর্ট, তার নিচে ডিস্ট্রিক্ট কোর্ট, এবং তার নিচে সাব অর্ডিনেট কোর্ট। সেটাই বলেছে দ্য সুপ্রিম কোর্ট দ্য অ্যাপেক্স কোর্ট অফ দ্য জুডিশিয়ারি উইথ দ্য হাই কোর্টস বিলো ইট, হাই কোর্টস বিলো ইট, বিলো নিচে আছে, হাই কোর্টস বিলো ইট অ্যান্ড সুপারভাইজিং দ্য লোয়ার কোর্টস। এবং বাকি যে কোর্টগুলো আছে হাইকোর্ট, এই কোর্টগুলোকে সুপারভাইজ করে। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা হাইকোর্টকে সুপারভাইজ করে, আর প্রত্যেকটা হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টকে সুপারভাইজ করে। অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট ও সাবঅর্ডিনেট কোর্টের সুপারভাইজার হচ্ছে হাইকোর্ট, আর প্রত্যেকটা হাইকোর্টের সুপারভাইজার হচ্ছে সুপ্রিম কোর্ট। অফিসারের উপরে অফিসার বলে না, বসের উপরে বস, ওরকম। এবার দেখো কি বলছে, হাইকোর্ট সুপারভাইজিং দ্য লোয়ার কোর্ট। দ্য কোর্টস অফ দ্য ল, দ্য কোর্টস অফ দ্য ল আর প্রেসক্রাইব ওভার বাই দ্য জাজেস। তারপর কোর্টস অফ দ্য ল, কোর্টের যে ল থাকে না, প্রত্যেকটা কোর্টের একটা ল থাকে, সেই লটাকে প্রেসক্রাইব কে করে, সেই লটাকে প্রেসক্রাইব কে করে, জাজ করে, জাজ। যেমন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি আমাদের ওষুধ প্রেসক্রাইব করে দেয় না, প্রেসক্রিপশনে লিখে দেয় না, তেমনি কোর্টের যে ডাক্তার সে কে, জাজ। তা জাজ কী করবে, লকে ডেসক্রাইব করবে, লকে প্রেসক্রাইব করবে। যে লকে প্রেসক্রাইব করার কাজ কার থাকে, জাজ, ঠিক আছে। লকে প্রেসক্রাইব করার দায়িত্ব হচ্ছে জাজের। তাহলে বুঝতে পারছো, সুপ্রিম কোর্ট তাকে তাকে অ্যাপেক্স কোর্টও বলে, এবং কোর্টের সেই যে কোর্টের ল থাকে সেটাকে প্রেসক্রাইব করার দায়িত্ব থাকে জাজের। এইবার কি বলছে, হু সেটেল দ্য ডিসপিউট কনসার্নিং ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন গভর্নমেন্ট। জাজের কাজটা কি, ডিসপিউট সেটেল করা। ধরো দুটো ব্যক্তি, এ একটা ব্যক্তি, বি আর একটা ব্যক্তি, দুটো পার্সন, তাই তো, এই দুজনের পার্সনের মধ্যে গন্ডগোল লাগলো বা কোনো কিছু ডিসপিউট দেখা দিল, সেই ডিসপিউটটাকে সেটেল কে করবে, জাজ করবে। বলে না আমাদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে অনেকের যদি দেখবা ঝগড়া লাগে, দুইজন বন্ধু বলে, তৃতীয় একটা বন্ধু বলে দাঁড়া আমি তোদের মধ্যে বিচার করতেছি তোদের বিষয়টাই। বিচার করা বাংলায় যাকে বলে বিচারপতি, ইংরেজিতে তাকে বলে জাজ, ঠিক আছে। তার মানে দুটো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল বা একটা গ্রুপের মধ্যেও হতে পারে বিষয়টা, যখন দুটো ব্যক্তির মধ্যে যখন কোনো কিছু ডিসপিউট লাগলো, সেই ডিসপিউটটাকে সেটেল করার কাজ থাকে জাজের। বুঝতে পারছো তাহলে জুডিশিয়ারি বিষয়টা কি, জুডিশিয়ারি বিষয়টা হচ্ছে ডিসপিউট দ্য সেটেল, ঠিক আছে, রিজলভ করা, ডিসপিউটটাকে রিজলভ করা বা ডিসপিউটটাকে ঠিক করে দেওয়ার কাজ হচ্ছে জুডিশিয়ারি, মানে বিচারপতি। সে বিচার করবে দুজনে, মানে কে অন্যায় করেছে, এ করেছে না বি করেছে। এবার হচ্ছে সেই ডিসপিউটটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের মধ্যে হতে পারে, বা কোনো একটা ব্যক্তি, এ একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, বি একটা ইন্ডিভিজুয়াল, সেটা একটা কোনো ইনস্টিটিউশনের মধ্যে হতে পারে, কোনো একটা ইনস্টিটিউশন, ধরো ইনস্টিটিউশনের মধ্যে হতে পারে, বা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যেও, গভর্নমেন্টের মধ্যেও হতে পারে, ঠিক আছে। সেই যে ডিসপিউটটা হবে সেটা একটা ইন্ডিভিজুয়ালেও হতে পারে, ইনস্টিটিউশনের মধ্যে হতে পারে, গভর্নমেন্টের মধ্যেও হতে পারে। যাই হোক, যেই ডিসপিউটটা হোক, সেই ডিসপিউটটাকে সেটেল করার কাজ হচ্ছে জুডিশিয়ারির কাজ, অর্থাৎ জাজের কাজ। কোর্টের যে জাজ থাকে তার কাজ হচ্ছে জুডিশিয়ারিকে সেটেল করা। এইবার দেখো কি বলেছে, এইবার তোমরা যদি বইয়ের মধ্যে তাকাও দেখো একটা পিলার দেখতে পাচ্ছ না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট, যেটা আমি তোমাদের পিলারের মাধ্যমে দেখিয়ে দিলাম এর আগেও।
দেখো পিলারের মতো দেখিয়েছে, ঠিক আছে, এরকম একটা পিলার, সেই পিলারের মাথার উপরে কে বসে আছে, সুপ্রিম কোর্ট, তার নিচে কে বসে আছে, হাইকোর্ট, তার বিষয় হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, এবং ডিস্ট্রিক্ট কোর্টের নিচে আছে সাবঅর্ডিনেট কোর্ট, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট সবার উপরে, তার নিচে থাকবে হাইকোর্ট, হাইকোর্টের নিচে থাকবে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের নিচে থেকে সাবঅর্ডিনেট কোর্ট। এবার তোমরা ভালো করে দেখো, সুপ্রিম কোর্টের কাজ কি, সুপ্রিম কোর্টের কাজ পাশে একটা দেখিয়ে দিচ্ছি, ইটস ডিসিশন আর বাইন্ডিং অন অল কোর্টস। সুপ্রিম কোর্ট যে ডিসিশন দিবে সুপ্রিম কোর্ট যে ডিসিশন দিবে সেটা সকল কোর্টকে মানতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যা বলবে সেটা প্রত্যেকটা হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্টকে মানতে হবে। তার কারণটা হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে হেড অফ দ্য জুডিশিয়ারি, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বা আমাদের দেশে হেড হচ্ছে সুপ্রিম কোর্ট, তাই সুপ্রিম কোর্টের ডিসিশন প্রত্যেকটা কোর্টকে মানতে হবে। বস, এক কথা, সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের জুডিশিয়ারির বস, ঠিক আছে। এবার আরেকটাই কি বলেছে, ক্যান মুভ কেসেস ফ্রম লোয়ার কোর্টস টু ইটসেলফ, ক্যান মুভ কেসেস ইজ লোয়ার কোর্টস ইটসেলফ। কোনো ওই যে আমি যেটা তোমাদের বোঝালাম, আমি কোনো অন্যায় করলাম, আমাকে সাবঅর্ডিনেট কোর্টে আমাকে কোনো সাজা দিল 5 বছরে, আমার সেটা পছন্দ হলো না, সেটা আমি ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে অ্যাপিল করলাম, ডিস্ট্রিক্ট কোর্টেও পছন্দ হলো না, তো আমি হাইকোর্টে গিয়ে অ্যাপিল করলাম, হাইকোর্টে গিয়ে পছন্দ হলো না, তো সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করলাম। সুপ্রিম কোর্ট যদি সেটা সেম রায় দেয় তাহলে আমার আর কিচ্ছু করার নেই, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে অ্যাপেক্স কোর্ট, ও হচ্ছে প্রধান, ওর উপরে আর যাওয়া যাবে না। তো ওই জন্য হচ্ছে বলেছে, কি বলেছে, ইচ মুভ কেসেস লোয়ার কোর্টস ইটসেলফ, মানে লোয়ার কোর্টস থেকে কোনো কেস যে যায় সেটা একদম হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সেটা যেটা হাইকোর্টে যেতে পারে, হাইকোর্ট থেকে এটা সুপ্রিম কোর্টে যেতে পারে, ঠিক আছে, মুভ ইটসেলফ। এবার দ্বিতীয় দেখো হাইকোর্টের সম্পর্কে কী বলছে, ক্যান হেয়ার অ্যাপিলস ফ্রম লোয়ার কোর্টস, হাইকোর্টসও অ্যাপিল করতে পারে। অ্যাপিলস, হাইকোর্টসে অ্যাপিল করতে পারে। তা হাইকোর্টসে আমরা কোন কাজে অ্যাপিল করতে পারি, যেটা বুঝালাম সাবঅর্ডিনেট কোনো ভার্ডিক্ট পছন্দ না হলো না, তো আমি ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল করলাম, ডিস্ট্রিক্ট কোর্টে কোনো ভার্ডিক্ট আমার পছন্দ হলো না, তো আমি হাইকোর্টে অ্যাপিল করলাম, ঠিক আছে। হাইকোর্টও অ্যাপিল শুনবে, কিন্তু হাইকোর্ট তার নিচে লোয়ার লেভেলের অ্যাপিল শুনবে, যে আমি ডিস্ট্রিক্ট কোর্ট সাবঅর্ডিনেট, হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল শুনবে না। অর্থাৎ কেউ সুপ্রিম কোর্টে কোনো ভার্ডিক্ট দেওয়া হলো, কোনো রায় দেওয়া হলো, সেটা গিয়ে আমি মনে করলাম যে না আমি তাহলে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করি, হবে না, সম্ভব না, কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে, তাহলে বস বলে দিয়েছে, আর কি আর নিচের অফিসার আর কি বলবে। তেমনি হাইকোর্টে অ্যাপিল শুনবে, হাইকোর্ট তার নিচের কোর্টগুলো অ্যাপিল শুনবে, উপরের কোর্টের নয়, তার উপরের কোর্টের অ্যাপিল সে শুনবে না। এবার কি বলছে, ডিলস উইথ কেসেস উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য স্টেট, ডিলস অর্থাৎ প্রত্যেকটা হাইকোর্ট, প্রত্যেকটা স্টেটে একটা করে হাইকোর্ট থাকে, ঠিক আছে। তা একটা স্টেটে একটা হাইকোর্ট, তাহলে হাইকোর্টের যে জুরিসডিকশন এরিয়া, অর্থাৎ আমার যে ক্ষমতা প্রয়োগ করার যে এরিয়া আছে না, সেই এরিয়াটা কোথায়, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট স্টেটে। তো প্রত্যেকটা স্টেটে একটা করে হাইকোর্ট আছে, প্রত্যেকটা হাইকোর্টের একটা জুরিসডিকশন এরিয়া আছে। সুপ্রিম কোর্টের জুরিসডিকশন এরিয়াটা হচ্ছে সারা ভারতবর্ষে, ঠিক আছে, কিন্তু হাইকোর্টের জুরিসডিকশন এরিয়াটা হচ্ছে নির্দিষ্ট একটা স্টেটের মধ্যে। সেই নির্দিষ্ট স্টেটের মধ্যে কোনো ডিসপিউট দেখা গেলে বা কোনো কেস হলে, তখন আমরা সেই স্পেসিফিক কোনো হাইকোর্টে বা যেই স্টেটে সেই ঘটনাটা ঘটেছে সেই স্টেটের স্পেসিফিক হাইকোর্টে গিয়ে আমরা সেটাকে অ্যাপিল করতে পারবো। এমন ঘটনা ঘটলো, ধরো আমি পশ্চিমবঙ্গে আমি কোনো আমার ডিসপিউট দেখা দিল, আর আমি সেটা ভোপাল হাইকোর্টে বা এলাহাবাদ হাইকোর্টে গিয়ে অ্যাপিল করলাম, সেটা কিন্তু চলবে না, কেননা সেটা ভোপাল হাইকোর্ট বা এলাহাবাদ হাইকোর্টের জুরিসডিকশন এরিয়া পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের জুরিসডিকশন এরিয়া হচ্ছে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে না। পশ্চিমবঙ্গের মধ্যে যা যা ডিসপিউট দেখা দিবে সেটা আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে পারবো। ওই জন্য প্রত্যেকটা হাইকোর্টের একটা নির্দিষ্ট জুরিসডিকশন এরিয়া থাকে, সেটা হাইকোর্টে, সেটা হচ্ছে অ্যাপিলিয়েট এরিয়া, মানে সেখানের মধ্যেই যা গন্ডগোল করবে সব হাইকোর্টে গিয়ে আমরা অ্যাপিল করবো। এবার কি বলছে, ডিলস উইথ দ্য কেসেস উইথ দ্য জুডিশিয়াল, এবার হাইকোর্টে, এবার হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট সম্পর্কে। সাবঅর্ডিনেট কোর্টে কি বলেছে, ডিলস উইথ ক্রিমিনাল অ্যান্ড সিভিল কেস। সাবঅর্ডিনেট কোর্টের কাজ হচ্ছে ডিলস উইথ ক্রিমিনাল কেস আর একটা হচ্ছে সিভিল কেস। সাবঅর্ডিনেট কেস, কারণ তোমাদের মাথায় কনফিউশন আসতে পারে, স্যার ক্রিমিনাল কেস আর সিভিল কেসটা মানে কি, তাই না, স্বাভাবিক, তোমরা তো আর কেউ লয়ের স্টুডেন্ট নাও, এখনই তোমাদের ল পড়ার বয়সও হয়নি, তাহলে ক্রিমিনাল কেস হবে সিভিল কেসটা কি। যাই হোক, এখন বুঝতে পারবে না, তোমাদের বইয়ের মধ্যেই আছে যেটা ক্রিমিনাল কেস কি সিভিল কেস কি, একটু পরেই তোমরা বুঝতে পারবে। আপাতত বুঝে নাও যে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টের কাজ হচ্ছে ক্রিমিনাল কেস ও সিভিল কেসকে ডিল করা। এরপর কি বলছে, ডিলস উইথ কেসেস অ্যারাইজিং ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড লোয়ার লেভেলস।
এই যে সাবঅর্ডিনেট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে যে কেসগুলো আসবে ওগুলো কোন জুরিসডিকশন এরিয়ার মধ্যে? সেই সাবঅর্ডিনেট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে যেই যতটুক জুরিসডিকশন এরিয়া থাকবে ততটুক, যেমন আমাদের কুচবিহার জেলায় জুরিসডিকশন, যে কুচবিহার জেলায় একটা ডিস্ট্রিক্ট কোর্ট আছে, অর্থাৎ কুচবিহার জেলার মধ্যে যা ঘটনা ঘটবে তার জুরিসডিকশন এরিয়ার মধ্যে ঘটছে। ডিস্ট্রিক্ট কোর্টে কুচবিহার জেলার ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে ঘটছে, অর্থাৎ কুচবিহার জেলায় যতগুলো কেস যাবে সব ডিস্ট্রিক্ট কোর্টে হয়ে যাবে, তাই না? আমি তো কুচবিহার জেলায় একটা কোনো ঘটনা ঘটলো আর আমি আলিপুরদুয়ার জেলা বা জলপাইগুড়ি জেলা ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারবো না, তাই না? ওটা তার জুরিসডিকশন এরিয়ার মধ্যে পড়েনি। তাহলে কুচবিহার জেলা জুরিসডিকশন এরিয়ার মধ্যে, কুচবিহার জেলার যে ডিস্ট্রিক্ট কোর্ট জুরিসডিকশন এরিয়ার মধ্যে যেই ঘটনাগুলো ঘটবে বা যেই ডিসপিউটগুলো দেখা দেবে সেগুলো কুচবিহার জেলার ডিস্ট্রিক্ট কোর্টের কাছে গিয়ে আমি অ্যাপিল করতে পারবো। বুঝতে পারছো? তাহলে এবার চলো, এবার আমরা দেখব জুরিসডিকশন অফ দ্য কোর্টস, মানে যেটা বুঝলাম জুরিসডিকশন। জুরিসডিকশনের মধ্যে কি বোঝাচ্ছে? জুরিসডিকশন অফ দ্য কোর্ট, the power of the courts to pass judgment and enforce law within the sphere is known as jurisdiction। মানে পাওয়ার অফ দ্য কোর্টস টু পাস জাজমেন্ট, কোর্টের যে ক্ষমতাটা, ঠিক আছে, আমি জাজমেন্ট দেওয়ার যে ক্ষমতাটা সেটা হচ্ছে কার কাছ থেকে পাস হচ্ছে? পাস জাজমেন্ট এনফোর্স দ্য ল। মানে আমার জুরিসডিকশন এরিয়ার মধ্যে বা আমার যে ক্ষমতাটা সেটা আমি যদি জাজমেন্ট দিতে পারতেছি যেই এরিয়ার মধ্যে, সেটাই হচ্ছে আমার জুরিসডিকশন এরিয়া। Judgment and enforce the law within its sphere is the known as the jurisdiction। jurisdiction মানে একটা নির্দিষ্ট এরিয়া বোঝায়, ঠিক আছে, যে এরিয়ার মধ্যে আমি আমার ক্ষমতা প্রয়োগ করতে পারবো বা আমি আমার পাওয়ার ক্ষমতা প্রয়োগ করতে, আমি কোনো ভার্ডিক্ট দিতে পারবো, সেটাই হচ্ছে আমার জুরিসডিকশন এরিয়া। এবার কি বলেছে দেখো, দ্য কোর্ট এক্সারসাইজ দ্য ফলোয়িং জুরিসডিকশন। কোর্ট কতগুলো জুরিসডিকশন ফলো করে, কি কি? ঠিক আছে, কী কী? প্রথম একটা অরিজিনাল জুরিসডিকশন এরিয়া, অরিজিনাল জুরিসডিকশন। দ্বিতীয়টা কি? অ্যাপিলিয়েট জুরিসডিকশন। তৃতীয়টা হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন। চতুর্থটা হচ্ছে সুপারভাইজারি জুরিসডিকশন। ঠিক আছে, জুরিসডিকশনের কথাটা লিখলাম না, তোমরা বুঝে নাও। এটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপিলিয়েট জুরিসডিকশন, অ্যাডভাইজারি জুরিসডিকশন অ্যান্ড সুপারভাইজারি জুরিসডিকশন। আরেকটা আছে কোর্ট অফ রেকর্ড, ওটা এখানে বুঝাচ্ছি। তাহলে অ্যাডভাইজারি জুরিসডিকশন মানে কি? ইন কেসেস হুইচ ক্যান বি হেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্যাট কোর্ট অনলি। মানে কোনো কেস প্রথম যখন যেই কোর্টে আসবে সেটাই হচ্ছে তার অরিজিনাল জুরিসডিকশন। অর্থাৎ ধরো আমি এখানে কাউকে মাথা ফাটিয়ে দিয়েছি, তাহলে আমাকে প্রথম কোন কোর্টে উঠাবে? পুলিশ তো আমাকে ধরে নিয়ে গেল, এখন আমাকে প্রথমে কোন কোর্টে উঠাবে? দিনাটা যে সাবঅর্ডিনেট কোর্টে আছে সেখানে আমাকে তুলবে। তাহলে দিনাটার সেই সাবঅর্ডিনেট কোর্টের অরিজিনাল জুরিসডিকশন এরিয়া হচ্ছে এটা। অর্থাৎ যেই কোর্টে প্রথম কেসটা উঠবে সেই কোর্টের প্রথম সেই কোর্টটা হচ্ছে সেটা তার, মানে সেই কোর্টের যে ক্ষমতাটা সেটা হচ্ছে তার অরিজিনাল জুরিসডিকশন এরিয়া। এটাই বলছে, দেখো তোমাদের বই ক্লিয়ারলি বলে দেওয়া আছে, ইন কেসেস হুইচ ক্যান বি হেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম, প্রথম সেই কোর্টে উঠবে, শোনা হবে, অর্থাৎ তোমার যে অ্যাপিলটা প্রথম যেই কোর্টে শোনা হবে ফার্স্ট টাইম, ইন দ্যাট কোর্ট অনলি,
একমাত্র সেই কোর্টেই শোনানো যাবে। অর্থাৎ তোমার যেই কেসটা প্রথমে যেই কোর্টে শোনানো হবে বা যেই কোর্টে তোমার চলবে কেসটা চলবে সেটাই হচ্ছে সেই কোর্টের অরিজিনাল জুরিসডিকশন। এছাড়া কি বলছে, দিস জুরিসডিকশন অ্যাপিলস টু দ্য কোর্টস হোয়াইট দ্য কেসেস অরিজিনেটেড। অর্থাৎ বলছে দিস জুরিসডিকশন অ্যাপ্লাইজ টু দ্য কোর্ট হোয়ার দ্য কেস অরিজিনেটেড। অর্থাৎ সেই কেসটা যেখান থেকে অরিজিনেটেড হয়েছে, অর্থাৎ আমি যদি দিনহাটায় বসে থাকি, দিনহাটায় যদি আমি কাউকে কোনো ক্ষতি করি বা কাউকে কোনো এরকম কোনো কাজ করি, অন্যায় কাজ করি, তাহলে আমাকে সাবঅর্ডিনেট কোর্টে উঠাবে। তাহলে কেসটা কোথায় অরিজিনেট হলো? দিনহাটায় হলো। তাহলে দিনহাটায় অরিজিনেট হওয়া কেস দিনহাটা সাবঅর্ডিনেট কোর্টে উঠবে, তাই না? দিনহাটায় অরিজিনেট হওয়া কেস তো নিশ্চয়ই শিলিগুড়ি সাবঅর্ডিনেট কোর্টে উঠবে না। তার দিনহাটায় অরিজিনেট হওয়া কেস দিনহাটা সাবঅর্ডিনেট কোর্টে উঠবে। তেমনি সেটা হচ্ছে তাহলে দিনহাটা সাবঅর্ডিনেট কোর্টের এটা হচ্ছে আমার যে অরিজিনাল জুরিসডিকশন এরিয়া। আর এই কোর্টে প্রথমে উঠলো বিষয়টা, যে অরিজিন হলো যেখান থেকে আর কি কেসটা অরিজিনেট হয়েছে। তাহলে বুঝতে পেরেছো অরিজিনাল জুরিসডিকশন কিসের মধ্যে বলে। এবার দেখো অ্যাপিলিয়েট জুরিসডিকশন। অ্যাপিলিয়েট জুরিসডিকশন মানে তোমাকে এর আগেও বোঝালাম যে অ্যাপিলিয়েট জুরিসডিকশন অর্থাৎ বলতে বোঝায় ওই যে সাবঅর্ডিনেট কোর্টের কোনো রায় আমার পছন্দ হলো না, তাহলে আমি ওটা কোথায় গিয়ে অ্যাপিল করলাম? ওটাকে অ্যাপিল করলাম আমি ডিস্ট্রিক্ট কোর্টে। ডিস্ট্রিক্ট কোর্টের কোনো রায় আমার পছন্দ হলো না, তাহলে আমি ওটা কোথায় গিয়ে অ্যাপিল করলাম? হাইকোর্টে। হাইকোর্টের কোনো রায় আমার পছন্দ হলো না, তাহলে আমি ওটা কোথায় গিয়ে অ্যাপিল করলাম? সুপ্রিম কোর্টে। এটাই হচ্ছে অ্যাপিলিয়েট। এটাকে অ্যাপিলিয়েট ক্ষমতা বলে। এটার উপরে এটা না হলে তার উপরে যাব, তার উপরে না মানে তোমার থেকেও বড় অফিসারের কাছে যাবো এক কথায়, তাই না? তাই তো বোঝাচ্ছে। চলো সাবঅর্ডিনেট কোর্ট হচ্ছে সব থেকে লোয়ার, তোমার রায় আমার অপছন্দ হলো না, তাহলে তোমার থেকে হায়ার অফিসারের কাছে গেলাম ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টের কোনো রায় আমার অপছন্দ হলো না, তখন তোমার থেকে হায়ার অফিসারের কাছে গেলাম হাইকোর্ট। হাইকোর্টের রায় আমার পছন্দ হলো না, তখন আমি কোথায় গেলাম? সুপ্রিম কোর্টে। সব থেকে বড় অফিসারের কাছে গেলাম ভারতের, তাই না? জুডিশিয়ারি সব থেকে বড় অফিসার। তাহলে এটা কি বলেছে? অ্যাপিলিয়েট। ওই জন্য দেখো তোমাদের বইয়ের মধ্যে ক্লিয়ারলি বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে? when it hears an appeal against a case which has already been tried by the lower court, মানে লোয়ার কোর্ট থেকে অলরেডি সেটাকে অ্যাপিল করা হয়েছে লোয়ার কোর্ট। সেটা কি বলেছে দেখো ভালো করে দেখো, when it hears an appeal against a case which has already been tried by a lower court, মানে সে লোয়ার কোর্টে অলরেডি সেটা ট্রায়াল চলেছে, সেই ট্রায়াল চলার পর একটা ভার্ডিক্ট এসেছে, সেই ভার্ডিক্টটা আমার পছন্দ হয়নি, তখন সে যে ভিকটিম মানে যে দোষী বা যার বিরুদ্ধে যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে, মানে যাকে ভার্ডিক্ট দোষী সাসপেক্ট করা হয়েছে, সে গিয়ে তখন ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল করলো। ডিস্ট্রিক্ট কোর্টের রায় পছন্দ হলো না, তো হাইকোর্টে অ্যাপিল করলো। হাইকোর্টের অ্যাপিল পছন্দ হলো, তো সুপ্রিম কোর্টে অ্যাপিল করলো। এটা কি বলে? অ্যাপিলিয়েট। মানে তোমারটা রায় পছন্দ হচ্ছে না, জানো আমি তোমার উপরে যে কোর্টটা আছে তাকে গিয়ে অ্যাপিল করলাম। তাহলে ক্লিয়ার? তাহলে অ্যাপিলিয়েট। এইবার দেখো কি বলেছে, অ্যাডভাইজারি জুরিসডিকশন। অ্যাডভাইজারি জুরিসডিকশন কথার অর্থ হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট আছে না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সে কি মনে করলো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সে মনে করলো আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনে যে প্রভিশনগুলো দেওয়া আছে, তার প্রভিশন সম্পর্কে উনি অতটা মানে বুঝতে পারছেন। একটা নির্দিষ্ট কোনো কনস্টিটিউশনের যে একটা প্রভিশন সেটা উনি বুঝতে পারছেন না, বা কোনো একটা ল দেওয়া আছে সেটা উনি বুঝতে পারছে না। তখন তুই কী করবে? উনি তো প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট আমাদের। তখন ওনার কাজটা কি? তখন ওনার কাজটা হচ্ছে উনি তখন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলবে যে আমি কনস্টিটিউশনের বা এই স্পেসিফিক এই লয়ের যে অংশটা আমাকে বুঝতে পারছি না, আপনি আমাকে সেই লটাকে এলাবোরেট করে দিন। ঠিক আছে, মানে বুঝিয়ে দিন বিষয়টা। এক কথা এলাবোরেটও যদি তোমরা না বোঝো তো বলো যে সুপ্রিম কোর্ট তখন কি করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে সেই লটাকে বুঝিয়ে দিবে যে লটা কি, কিসের জন্য, কেন। ওই লটাকে ডেসক্রাইব করার কাজটা হচ্ছে সুপ্রিম কোর্টের। এই যে সুপ্রিম কোর্টের যে এই ক্ষমতাটা কি বলা হয়? অ্যাডভাইজারি ক্ষমতা। অর্থাৎ আমি প্রেসিডেন্টের যে অ্যাডভাইস দিচ্ছে আমাকে সেই লটাকে প্রেসিডেন্টকে বোঝানোর জন্য, সেই যে আমার ক্ষমতাটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি ক্ষমতা। ভালো করে দেখো, এবার দেখো তোমাকে কি বলছে,
when it give advice on matter relating to the constitution. কনস্টিটিউশন সম্পর্কে কোনো অ্যাডভাইস চাইলে প্রেসিডেন্ট চাইলে, এটা প্রেসিডেন্ট দেয় কিন্তু, কনস্টিটিউশন সম্পর্কে কোনো অ্যাডভাইস চাইলে সেই অ্যাডভাইস দেওয়ার যে পাওয়ারটা বা সেই অ্যাডভাইস দেওয়ার যে ক্ষমতাটা সেটাকে বলে অ্যাডভাইজারি জুরিসডিকশন। সেটা হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন। অর্থাৎ কোনো একটা ল বা কোনো একটা কনস্টিটিউশনের প্রভিশন অর্থাৎ বুঝতে পারছে না প্রেসিডেন্ট বলো বা অন্য কেউ, তখন ওটাকে অ্যাপিল করতে হয় সুপ্রিম কোর্টের কাছে গিয়ে। তখন সুপ্রিম কোর্ট বলো ওটাকে অ্যাডভাইজারি দেয়, তো বুঝিয়ে দেয়, লটাকে ডেসক্রাইব করে দেয়। তারপরে দেখো কি বলেছে, এইবার হচ্ছে সুপারভাইজারি জুরিসডিকশন। সুপারভাইজারি জুরিসডিকশন মানে তোমাকে যেটা বোঝানো হইলো, ওই যে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট। সুপ্রিম কোর্ট কার উপরে সুপারভাইজ করে? হাইকোর্টের উপরে সুপারভাইজ করে। হাইকোর্ট কার উপরে সুপারভাইজ করে? ডিস্ট্রিক্ট কোর্টের উপরে সুপারভাইজ করে। ডিস্ট্রিক্ট কোর্ট কার উপরে সুপারভাইজ করবে? সাবঅর্ডিনেট কোর্টের উপরে সুপারভাইজ করার মানে দেখাশোনা করা, পরিচালনা করা, এক কথা ম্যানেজার। তাও যদি তোমরা বোঝো, ম্যানেজার। সুপ্রিম কোর্ট হচ্ছে ম্যানেজার অফ দ্য অল কোর্টস, অল হাইকোর্টস। সে সমস্ত হাইকোর্টের ম্যানেজার হচ্ছে সুপ্রিম কোর্ট। সমস্ত হাইকোর্টের দেখাশোনা করা, ঠিকমতো কেস চলছে কি না, কোনো কেস পেন্ডিং আছে কি না, সেগুলো সব দেখাশোনা করার কাজ হচ্ছে সুপ্রিম কোর্টের। ঠিক আছে? তেমনি হাইকোর্ট কি দেখবে? প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের কেস ঠিকমতো চলছে কি না, কোনো পেন্ডিং কেস আছে কি না, কোনো কিছু ডিসপিউট হচ্ছে কি না, সেগুলো হচ্ছে দেখাশোনার কাজ করা হচ্ছে হাইকোর্টের। এবার ডিস্ট্রিক্ট কোর্ট কী দেখবে? প্রত্যেকটা সাবঅর্ডিনেট কোর্ট, ডিস্ট্রিক্টের আন্ডারে প্রত্যেকটা সাবঅর্ডিনেট কোর্টের কাজ ঠিকমতো চলছে কি না, তাকে দেখাশোনা, ঠিক কোনো কেস পেন্ডিং আছে বা কোনো কেসে ঠিক কোনো ডিসপিউট হচ্ছে বা সেই যে কেসটা চলছে তা পর্যাপ্ত কেস মানে সাবঅর্ডিনেট কোর্টে পর্যাপ্ত জাজ আছে কি না, ঠিকমতো ভার্ডিক দেওয়া যাচ্ছে কি না, ঠিকমতো জাস্টিস দেওয়া যাচ্ছে কি না, তার সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের। এই যে সুপারভাইজ করার যে ক্ষমতাটা না, প্রত্যেকটা কোর্টে তার লোয়ার যেমন অফিসার থাকে, অফিসারের আন্ডারে অনেক ক্লার্ক থাকে, তাই সেই ক্লার্কদেরকে সুপারভাইজ কে করে? অফিসাররা করে। তেমনি যেমন একটা হাসপাতাল থাকে, হাসপাতালে একজন সুপার থাকে, তাই তো? সেই সুপারের কাজটা কী থাকে? হাসপাতালে পুরো অ্যাডমিনিস্ট্রেশন থাকে, ঠিকমতো দেখা, প্রশাসনটাকে, কোথায় কোন ওয়ার্ডে ডাক্তার পৌঁছাইতে হবে, কোথায় কোন ওয়ার্ডে নার্স পৌঁছাইতে হবে, কোথায় কোন অপারেশন থিয়েটারে কোন ডাক্তার যাবে, সেটা সমস্ত বিষয়টা দেখার কাজটা হচ্ছে হাসপাতাল সুপারের। তেমনি সে সুপারভাইজার, সুপার মানে কি? সুপারভাইজার সে সুপারভাইজারি করতেছে প্রধান। তেমনি সুপ্রিম কোর্ট প্রত্যেকটা হাইকোর্টের উপর সুপারভাইজারি করবে, প্রত্যেকটা হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের উপর সুপারভাইজারি করবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্ট সাবঅর্ডিনেট কোর্টের উপর সুপারভাইজারি করবে। অর্থাৎ দেখাশোনা কাজ করা, তার আন্ডারে যাদের যেই সব কোর্টগুলো আছে সেই কোর্টগুলোকে দেখাশোনা করার কাজ হচ্ছে সুপারভাইজারি বলা হয়। ওই ক্ষমতাটাকে বলা হয় সুপারভাইজারি কোর্ট। তারপরে দেখো আরেকটা আছে কোড অফ রেকর্ড, সেটাকে এখনো বলা হয়নি, এখন আমি বলছি। কোড অফ রেকর্ড, এটা ওটা জুরিসডিকশন এরিয়ার মধ্যে পড়তেছে। এইটা কোড অফ রেকর্ডটা কি? কোড অফ রেকর্ডটা হচ্ছে, ধরো সুপ্রিম কোর্ট কোনো একটা ভার্ডিক্ট দিল কোনো কেস সম্পর্কে সুপ্রিম কোর্ট একটা কি দিল? ভার্ডিক্ট মানে রায় শুনিয়ে দিল কোনো একটা নির্দিষ্ট কেসের সম্পর্কে। সেই যে রায়টা শোনানো হচ্ছিল না, সেই যে রায়টাকে রেকর্ড করে রাখা হয়, কোনো কাগজে হোক, ডিজিটালি হোক বা পেনেই হোক, সেই রায়টাকে কি করে রাখা হয়? রেকর্ড করে রাখা হয়। সেই রায়টাকে কিসের জন্য রেকর্ড করে রাখা হয়? পরবর্তীতে অর্থাৎ ভবিষ্যতে ফিউচারে যদি সেম কেস আসে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, তাহলে সেই রায়টাকে সেই জাজরা রেফারেন্স হিসাবে ট্রিট করবে। ঠিক আছে? অর্থাৎ যেই রায়টা সুপ্রিম কোর্ট দিল সেই রায়টাকে রেকর্ড করে রাখা হলো। সিমিলার কেস যদি পরবর্তী ফিউচারে আসে, তখন সেই রায়টাকে মানে অর্থাৎ সেই ভার্ডিক্টটাকে রেফারেন্স হিসাবে দেখবে। এই যে ক্ষমতাটা, সেটাকেই বলা হয় কোর্ট অফ রেকর্ড। এখন কোর্ট অফ রেকর্ডটা দেখো কি বলছে, দেখো তোমাদের বইয়ের মধ্যে ক্লিয়ারলি বলে দেওয়া আছে, এ কোর্টস অ্যাক্টস এজ এ কোর্ট অফ রেকর্ড হোয়েন মেনটেনিং রেকর্ড অফ কোর্টস প্রসিডিংস
মানে কোর্ট যে প্রসিডিংসটা চলে না, ওটা প্রত্যেকটা কোর্ট কিন্তু রেকর্ড হতে থাকে। দেখবা তোমরা সিনেমা যদি কোর্টে দেখে থাকো, কোর্টের সামনে কয়েকজন ক্লার্কের মতো বসে থাকে, টাইপিস্ট টাইপ করতে থাকে, লিখতে থাকে। ওরা হচ্ছে ওই কোর্টের প্রসিডিংসটাকে রেকর্ড করে, অর্থাৎ কী ঘটনা ঘটছে, কী ঘটনা না ঘটছে, কী ভার্ডিক দিচ্ছে, কী ওপিনিয়ন দিচ্ছে, জাজ কী ওপিনিয়ন দিচ্ছে, লয়ার কী ওপিনিয়ন দিচ্ছে, ওগুলো সমস্ত কিন্তু রেকর্ড হতে থাকে। কারণ ওইটাই হচ্ছে কোর্ট অফ রেকর্ড, ঠিক আছে। অ্যান্ড ডিসিশন ফর বেনিফিট অফ লোয়ার কোর্টস হু রেফার ইন দ্য সিমিলার কেসেস। তাহলে এই যে সুপ্রিম কোর্ট, ধরো সুপ্রিম কোর্ট কোনো ভার্ডিক দিল কোনো কেসের ক্ষেত্রে, তাহলে সেই ভার্ডিকটাকে রেকর্ড করে রাখা হলো। তখন সেই সুপ্রিম কোর্টে সেই ভার্ডিকটা যে দেওয়া হলো, তখন সিমিলার কেস যদি কোনো লোয়ার কোর্টে আসে, ধরো হাই কোর্টেও আসতে পারে, ডিস্ট্রিক্ট কোর্টেও আসতে পারে, বা সাব অর্ডিনেট কোর্টেও সেম কেসে, সিমিলার কেসের যখন সেই কোর্টে আসবে, কেসগুলো আসবে, তখন সেই সুপ্রিম কোর্টের সেই ভার্ডিকটাকে অ্যাজ এ রেফারেন্স হিসাবে দেখা হবে, অর্থাৎ অ্যাজ এ একটা দলিল হিসাবে দেখা হবে যে সুপ্রিম কোর্ট এই কেসের ক্ষেত্রে এই রায় দিয়েছিল, তাহলে তোমার এই কেসটাও তো সেম কেস, তাহলে আমিও তোমার কেসের ক্ষেত্রে এই রায়ই দিব, কারণ ওটা হচ্ছে রেফারেন্স হিসাবে দেখবে, ঠিক আছে। এই যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটার নাম হচ্ছে কোর্ট অফ রেকর্ড। তাহলে এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব, দেখা যাক কি আসতেছে। টাইপ অফ কেসেস। এই যে তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম না, সিভিল কেস, ক্রিমিনাল কেস, ওই এখন হচ্ছে আমরা টাইপ অফ কেসেস দেখব। দুই ধরনের কেস হয়। কি কেস? একটা হচ্ছে সিভিল কেস, আর এটা কি কেস হয়? এটা হচ্ছে ক্রিমিনাল কেস। তাই তো, দুই ধরনের কেস, একটা হচ্ছে সিভিল কেস আর একটা হচ্ছে ক্রিমিনাল কেস। যেটা তোমাদের ক্ষেত্রে প্রথমে আমি বললাম না যে সাবঅর্ডিনেট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্টে দুইটা ক্ষমতা, সিভিল কেস ও ক্রিমিনাল কেস দেখার। তো তখন আমি তোমাদের বুঝালাম না বিষয়টা, তার কারণ এখনই তোমাদের যে পরবর্তীতে যে এখন এই বিষয়টা বোঝাবো, সিভিল কেস ও ক্রিমিনাল কেস কি। দুই ধরনের কেস হয় একটা কোর্টে, একটা হচ্ছে সিভিল কেস আর এটা হচ্ছে ক্রিমিনাল কেস। তো সিভিল কেস, ক্রিমিনাল কেস কি দেখো তোমাদের বইয়ে ক্লিয়ারলি দেখে নাও। দিস কেস ব্রড বিফোর দ্য এ কোর্ট আর ব্রডলি টু টাইপস, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সিভিল কেসেস আর রিলেটেড টু ডিসপিউট ওভার মানি। কোনো মানি রিলেটেড যদি ডিসপিউট দেখা দেয়, টাকা কড়ি সম্পর্কে, সেই কেসটা কোন কেসের মধ্যে পড়বে? সিভিল কেসের মধ্যে পড়বে। এছাড়া কি করছে? প্রপার্টি রিলেটেড যদি কোনো ডিসপিউট দেখা দেয়, সেটা কোন কেসের মধ্যে পড়বে? সিভিল কেসের মধ্যে পড়বে। এছাড়া কি কেস? সোশ্যাল ম্যাটার। সোশ্যাল ম্যাটার্সের মধ্যে কি পড়ে? কি কি ম্যাটার পড়ে সোশ্যাল ম্যাটারের মধ্যে? ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স কিসের মধ্যে? ম্যারেজ ডিসপিউট, এগুলো হচ্ছে ইনহেরিটেন্স, সোশ্যাল কেসের মধ্যে পড়বে। এখন তোমাদের যদি আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি সিভিল কেসের মধ্যে কোন কোন কেসগুলো হচ্ছে। একটা হচ্ছে মানি রিলেটেড যদি কোনো কেস হয়, টাকা নিয়ে আমি টাকা দিচ্ছি না, কারো থেকে টাকা ধার নিয়েছি, টাকা দিচ্ছি না, বা টাকা এরকম বিষয় আর কি। টাকা রিলেটেড, হয়তো ব্যাংকের থেকে টাকা লোন নিয়েছি, লোন শোধ করছি না, বা বিশাল পরিমাণে একটা লোন নিয়েছি, লোন শোধ করছি না। এগুলো যে এই যে মানি রিলেটেড যত কেস আছে, টাকা সম্পর্কিত, টাকা কড়ি সম্পর্কিত, ওগুলো সব কেস পড়বে সিভিল কেসের মধ্যে। আমি যদি সেই কেসগুলোকে থানায় গিয়ে অ্যাপিল করি বা কেস করি না, ওগুলো সব থানার যে অফিসার যে কেস নিবে, সে হচ্ছে সিভিল কেসের আন্ডারে ওগুলোকে নিবে। এক। দ্বিতীয়ত প্রপার্টি রিলেটেড, মানে জমি জমা সংক্রান্ত যা কিছু। প্রপার্টি মানে কি? জমি জমা সংক্রান্ত। জমি নিয়ে কোনো ডিসপিউট দেখা যায় না, যে আমার এক কাঠা জমি আছে, সেটা একজন কতগুলো দুষ্কৃত দখল করে নিচ্ছে, বা বাড়ির পাড়ার প্রতিবেশী বাড়ির পাশে একজন আছে, তার সঙ্গে আমার জমি নিয়ে ডিসপিউট আছে, সে আমার এক হাত জমি বেশি যাচ্ছে আমার,
এই যে রিলেটেড জমি সংক্রান্ত যেসব কেসগুলো হয় বা জমি সংক্রান্ত যেসব গণ্ডগোলগুলো দেখা যায় সেই সব সংক্রান্ত যেই কেসের আন্ডারে নেওয়া হয় সেই সব সংক্রান্ত যদি কেসের ক্ষেত্রে হয় তো সেই যে কেস যেই সব কেসের মধ্যে পড়ে সেটা হচ্ছে প্রপার্টি রিলেটেড, সেটা হচ্ছে সিভিল কেসের মধ্যে পড়বে। প্রপার্টি রিলেটেড যা কিছু আছে ওগুলো সব সিভিল কেসের মধ্যে পড়বে। এবার হচ্ছে সোশ্যাল ম্যাটার, মানে সামাজিক ম্যাটার। কী হয়? ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার। ধরো আমি আমার বাবার তিন নম্বর সন্তান, তাই না, 3টা সন্তান, তাহলে 3 সন্তানের মধ্যে জমি সংক্রান্ত ধরো বিবাদ দেখা হলো ইন ফিউচার, তো কে জমির ভাগ পাবে বা কার ভাগ কতখানি কে পাবে, সেই যে বিষয়গুলা বা যে বাবার উত্তরাধিকারী আমি কি না, বা মানে প্রকৃত বাবার উত্তরাধিকারী কি না, সে বাবার উত্তরাধিকারী বাবার সম্পত্তির ভাগ আমি কতখানি পাবো, এই যে সমস্ত বিষয়টা হচ্ছে ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সংক্রান্ত, ওগুলাও হচ্ছে সব সিভিল কেসের মধ্যে গিয়ে পড়বে। ঠিক আছে? এছাড়া আরেকটা কী কেস পড়বে? ম্যারেজ ডিসপিউট মানে বিবাহ সংক্রান্ত, ম্যারেজ, ডাইভোর্স বা বিবাহর পরে বউয়ের সাথে অশান্তি, ডাউরি নিয়ে মানে পণ নিয়ে অশান্তি, ম্যারেজ রিলেটেড যা কিছু ডিসপিউট দেখা দিবে সেই ডিসপিউটের পর আমরা যেই কোর্টে গিয়ে অ্যাপিল করব সেই কোর্টটাই গিয়ে হচ্ছে সিভিল কোর্ট রিলেটেড, সেটা হচ্ছে সিভিল কেস হবে। ঠিক আছে? অর্থাৎ ম্যারেজ ডিসপিউট, সেটা ম্যারেজ হতে পারে, ডাইভোর্স হতে পারে, বা ম্যারেজ রিলেটেড যা কিছু হবে সব কিছু হচ্ছে সিভিল কেসের মধ্যে পড়বে। এবার তাহলে ক্রিমিনাল কেসের মধ্যে কী কী পড়বে? এবার দেখো এই যে ডিসপিউট দেখা গেলো। এখন এই যে কোর্ট ডিসপিউটগুলো হলো, এখন এই যে শাস্তিটা কী হবে? এগুলো তো ডিসপিউট, এই ডিসপিউটগুলো যদি দেখা দেয় তবে সেগুলো সিভিল কেসের মধ্যে পড়বে। তা সিভিল কেসের যে ডিসপিউট দেখা দিল তার জন্য শাস্তি কী হতে পারে, পানিশমেন্ট কী হতে পারে? দ্য সেন্টেন্স অ্যাওয়ার্ডেড দ্য সিভিল কেসেস ইনক্লুড পেমেন্ট ফর ড্যামেজেস। পেমেন্ট ফর ড্যামেজেস, কেন পেমেন্ট ফর ড্যামেজেস? ধরো সিভিল কেসে কোনো একটা ঘটনা দেখা গেল, সে আমি আমার পাশের আমার বাড়ির একটা ধরো গাছ আছে, গাছটা গিয়া অন্যের বাড়ির চালের উপরে গিয়ে পড়লো, তা চালটা ভেঙে দিয়েছে, তখন অন্যের পাশের বাড়ির লোক এসে বলছে যে আপনার বাড়ির গাছ আমার বাড়ির চাল ভেঙে দিয়েছে, তো আমাকে এখন এটা ভর্তুকি দিতে হবে। আমি বললাম না, আমি তো ভাঙি নেই, আমার গাছটা এমনি পড়ে নেই, ঝড়ের মধ্যে পড়ছে, আমি তো ফেলাইনি গাছটাকে, ইন্টেনশনালি আমি গাছটাকে ধাক্কা মেরে ফেলে তো ঝড়ের মধ্যে পড়ছে, আমি এর ভর্তুকি আমি দিব না। তখন এই নিয়ে ঝগড়া লাগবে, তখন উনি কী করবে? কোর্টে গিয়ে কেস করবে আমার নামে, যেই কেসটা হবে সেটা হচ্ছে সিভিল কেস চলবে, তাই তো? এখন সিভিল কেসে সেই কোর্টে কেসটা উঠলো, সেই কোর্ট তারপরে বিবেচনা করে দেখলো বা বিবেচনা করে দেখলো যে আমার বাড়ির গাছটা পড়ে ওর বাড়ির চাল ভেঙে দিয়েছে, তাই আমাকে ভর্তুকি দিতে হবে। ঠিক আছে? এই যে পেমেন্ট অফ ড্যামেজেস, যেই ড্যামেজ করেছি আমি আমার গাছটা যে ড্যামেজ করেছে পাড়ার প্রতিবেশী, আমার বাড়ির প্রতিবেশী, তার জন্য আমাকে সেই ড্যামেজ দিতে হবে, তাহলে পেমেন্ট করতে হবে, টাকা দিতে হবে। ঠিক আছে? কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিল, তখন আমি সেই টাকাটা দিয়ে দিব, যদি না দিই তাহলে কিন্তু আমার পানিশমেন্ট হবে বড় সড়ো। এই যে আমি যেই অন্যায়টা মানে আমার দ্বারা যে অন্যায় মানে আমার প্রপার্টির দ্বারা যে ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি যেই ক্ষয়টা হলো আমার প্রতিবেশী, সেটাই হচ্ছে পেমেন্ট অফ ড্যামেজেস, আমি তার ড্যামেজ দিলাম। কিন্তু সিভিল কেসের ক্ষেত্রে কোনো জেল হয় না। ঠিক আছে? যেমন ক্রিমিনাল কেসের ক্ষেত্রে জেল হয়, খুন, মার্ডার, রেপ, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে জেল হয়, কিন্তু সিভিল কেসের ক্ষেত্রে কোনো জেল ঠেল হয় না, ওটা হচ্ছে পেমেন্ট অফ ড্যামেজেস দিতে হয়। যেমন ম্যারেজ রিলেটেড ক্ষেত্রে পেমেন্ট অফ ড্যামেজেস দিতে হয়। কেমন জিনিসটা? ধরো ওই যে ডাইভোর্স হয়ে গেলে বউ ভর্তুকি চায় না যে আমাকে আমার ভরণ পোষণের জন্য এত টাকা করে দিতে হবে, সে ভর্তুকিটা হচ্ছে পেমেন্ট ফর ড্যামেজেস, তো এটা তো সিভিল কেসের মধ্যেই পড়ে, তাই না? ওই জন্য বলছে দ্য জেনারেলি রিলেটেড পেমেন্ট ফর ড্যামেজেস টু দ্য পার্টি কনসার্ন, মানে সেই পার্টিকে আমাকে পেমেন্ট ড্যামেজটা দিতে হলো। দিস টাইপ অফ কেসেস জেনারেলি রিলেটস টু ডিসপিউট বিটুইন টু প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। এই কেসেসগুলোর ক্ষেত্রে বেসিক্যালি দুইটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের মধ্যেই হয় নর্মালি। ঠিক আছে? দুটো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের মধ্যেই এই যে কেসগুলো এগুলাই দেখা দিতে হয়, নর্মালি দেখা যায় কেসগুলো। তাহলে বুঝে গেল সিভিল কেস কোনগুলো? মানি রিলেটেড, প্রপার্টি রিলেটেড, সোশ্যাল ম্যাটার্স, ইনহেরিটেন্স, ম্যারেজ, এগুলো সব রিলেটেড হচ্ছে
সিভিল কেসের ক্ষেত্রে যে ভার্ডিক্ট মানে যে শাস্তিটা হয় সেটা হচ্ছে পেমেন্ট ফর ড্যামেজেস, শুধু একটা টাকা দিতে হয় যে আমি ড্যামেজ করছি যে পার্টি, সে পার্টিকে আমার কাছে ড্যামেজ দিতে হবে। আর এই যে কেসগুলো নর্মালি প্রাইভেট ইন্ডিভিজুয়ালসের মধ্যেই দেখা যায় নর্মালি, ঠিক আছে, এটা কোনো মানে কোনো সংস্থার সঙ্গে সংস্থার হয় না, বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে আরেকটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের, বা কোনো স্টেটের সঙ্গে একটা স্টেটে। এইবার দেখো ক্রিমিনাল কেস সম্পর্কে আমরা দেখব। দ্য ক্রিমিনাল কেসেস ইনভলভ অফেন্সেস লাইক থিপ, ইনজুরি। তার মানে কি ক্রিমিনাল কেস কোন কোন কেসগুলো রিলেটেড হয়? থিপ মানে চুরি করা, যদি চুরি রিলেটেড কোনো কিছু হয় সেটা ক্রিমিনাল কেসেসের মধ্যে পড়বে। রবারি ডাকাতি করা, ব্যাংক ডাকাতির থেকে যে কোনো ডাকাতি। মার্ডার্স খুন করা, সেটাও ক্রিমিনাল কেসেসের মধ্যে পড়বে। চিটিং, কাউকে চিটিং করে, তার সাথে চিটিং করে টাকা নিয়ে টাকা মানে কোনো কিছু নিয়ে চিটিং করতে হয়, সেটাও ক্রিমিনাল কেসেসের মধ্যে। ফিজিক্যাল ইনজুরি মানে কাউকে আমি ফিজিক্যালি ইনজুরি করলাম, বা মাথা ফাটাই দিলাম, পা ভেঙে দিলাম, ঘাড় ভেঙে দিলাম, হাত ফাটাই দিলাম, এগুলো হচ্ছে ফিজিক্যাল ইনজুরি, সেগুলোও ক্রিমিনাল কেসেসের মধ্যে পড়বে। তাহলে ক্লিয়ার? তাহলে ক্রিমিনাল কেসের মধ্যে কোন কোন কেসগুলো পড়তেছে? থিপ, রবারিস, মার্ডার, চিটিং, ফিজিক্যাল ইনজুরি এক্সেট্রা, এগুলো হচ্ছে ক্রিমিনাল কেসগুলো, এগুলো হচ্ছে সব ক্রিমিনাল কেসের মধ্যে পড়তেছে। তাহলে ক্রিমিনাল কেসেসের ক্ষেত্রে সাজা কী হয় এটা দেখো, দেখাই আছে। দ্য সেন্টেন্স অ্যাওয়ার্ডেড দ্য ক্রিমিনাল কেসেস আর ফাইনস, মানে ফাইনও যেমন দিবে তোমাকে, প্লাস কি দিবে, প্লাস দিতে পারে শর্ট টার্ম প্রিজন, শর্ট টার্ম প্রিজন সেন্টেন্স অ্যান্ড ডেথ সেন্টেন্সেস। বুঝতে পারছো? ডেথ সেন্টেন্সে মানে ফাঁসি, ডেথ সেন্টেন্সের মানে কি ফাঁসি। তার মানে ক্রিমিনাল কেসেস ক্ষেত্রে কী কী বললো? থিপ চুরি করা, রবার্স মানে ডাকাতি করা, মার্ডার্স মানে খুন করা, চিটিং মানে কারোর সাথে চিটিং করা, ফিজিক্যাল ইনজুরি, এগুলো সব ক্রিমিনাল কেসেসের মধ্যে পড়বে। এই ক্রিমিনাল কেসে যে সাজাগুলো হবে সেটা আমাকে ফাইন দিতে হবে, যেমন সিভিল কেসের ক্ষেত্রে আমাকে ফাইন দিতে হলো, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে ফাইন দিতে হয়, প্লাস শর্ট টার্ম প্রিজন হবে। শর্ট টার্ম প্রিজন মানে অল্প সময়ের জন্য কোনো জেল হয়ে যেতে পারে। আবার অল্প সময়ের জন্য সেটা কেসের ডেপথের উপর ডিপেন্ড করবে। যেমন এমন ধরো আমি কাউকে খুন 5-6-7 জনকে একবারে খুন করছি, তার সম্পত্তি ডবল করে নিছি, তাহলে কী হবে? শর্ট টার্ম তো জেল হবেই না, লং টার্ম জেল হবে, এমনকি ডেথ সেন্টেন্সও হয়ে যেতে পারে আমার। সেটা ডেথ সেন্টেন্স কখন হবে সেটা কেসের ডেপথের উপর ডিপেন্ড করবে, কেসের গ্র্যাভিটিটা কত, কেসটা কেমন, সেটার উপর ডিপেন্ড করবে সে ডেথ সেন্টেন্স দেওয়া যায় কি যায় না। ওই জন্য দেখো তোমাদের বইয়ের মধ্যে ক্লিয়ারলি বলে দ্য সেন্টেন্স অ্যাওয়ার্ডেড ইন ক্রিমিনাল কেসেস আর ফাইনস অ্যান্ড শর্ট টার্ম প্রিজন সেন্টেন্সেস বা ডেথ সেন্টেন্সেস ডিপেন্ডিং অন দ্য গ্র্যাভিটি অফ দ্য ক্রাইম। ক্রাইমের গ্র্যাভিটির উপর ডিপেন্ড করবে যে সে কেসটা ডেথ সেন্টেন্স দেওয়া যায় কি যায় না, শর্ট টার্ম প্রিজন দেবো নাকি লং টার্ম প্রিজন দেবো। ঠিক আছে? তাহলে তোমাদের কাছে সিভিল কেস ও ক্রিমিনাল কেস কি আর তাও একবার রিভিউ করে দিচ্ছি। সিভিল কেসের মধ্যে যেই সব রিলেটেড করা পড়বে, মানি রিলেটেড, প্রপার্টি রিলেটেড, সোশ্যাল ম্যাটার যেমন ইনহেরিটেন্স, ম্যারেজ রিলেটেড, যেমন বিবাহ, ডাইভোর্স, উত্তরাধিকার সংক্রান্ত, এগুলো সব সিভিল কেসেসের মধ্যে পড়বে। সিভিল কেসে যে নর্মালি যে পানিশমেন্টটা হয় পেমেন্ট ফর ড্যামেজেস, শুধু পেমেন্ট দিলেই চলে যায়, ঠিক আছে, ওখানে কোনো জেল হয় না নর্মালি। ঠিক আছে? সেই কেসগুলোর মধ্যে নর্মালি প্রাইভেট ইন্ডিভিজুয়ালসরাই ইনভলভ থাকে, কোনো গভর্নমেন্ট এজেন্সিস বা কোনো অর্গান ইনভলভ থাকে না। ক্রিমিনাল কেসের মধ্যে কী হয়? ক্রিমিনাল কেসের মধ্যে থিপ মানে চুরি করা, রবার্স মানে ডাকাতি করা, মার্ডার্স মানে খুন করা, চিটিং মানে চিটিং করা, ফিজিক্যাল ইনজুরি মানে কাউকে মারা, হাত টাত ভেঙে দেওয়া, এগুলি ফিজিক্যাল ইনজুরি, সেগুলো হচ্ছে সব ক্রিমিনাল কেসেসের মধ্যে পড়ে। সেই ক্রিমিনাল কেসেসের মধ্যে যে পানিশমেন্টগুলো দেওয়া হয়, ফাইন করা হবে, শর্ট টার্ম প্রিজন দেওয়া হবে, এমনকি ডেথ সেন্টেন্সও দেওয়া হতে পারে যদি কেসের ডেথ কেমন
বা গ্র্যাভিটিটা কেমন সেই উপর ডিপেন্ড করবে ডেথ সেন্টেন্স অর্থাৎ ফাঁসি। তাহলে ক্লিয়ার, তাহলে তোমাদের আজকে এইটুকুই থাকুক। এর পরের দিন তোমাদেরকে সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট সম্পর্কে আলোচনা করব।